বুঝতেছি না আসলে। আসসালামু আলাইকুম। পঁচিশতম ব্যাচে কি এটা অ্যাড আছে এই আইডিটা? ওটার নাম কি? 25তম জব ব্যাচ। দাঁড়া ওইটা অ্যাড করে দাও, অ্যাডমিন করো। পঁচিশতম জব ব্যাচ। শুধু 25তম জব ব্যাচ, ওই আইডিটা ইনভাইট দাও। ওকে, আসসালামু আলাইকুম। আপনারা কি দেখতে পাচ্ছেন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানান। আজকে আমাদের আলোচনা হবে সন্ধি নিয়ে। ওকে, সন্ধি নিয়ে আজকে হচ্ছে আমাদের আলোচনা হবে। তো ফুলি আপনারা দেখতে পাচ্ছেন এবং সবকিছু ওকে আছে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সবকিছু ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আসলে আমরা তাহলে কথা না বাড়িয়ে শুরু করব আমাদের আজকের যে আলোচনা। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। হ্যাঁ, চ্যাপ্টার গুলো টপিক ওয়াইজ সিরিয়ালে নিলে ভালো হতো স্যার। বাংলা চ্যাপ্টার গুলো টপিক ওয়াইজ সিরিয়ালে নিলে ভালো হতো। সিরিয়াল আবার কি? বাংলার আবার সিরিয়াল কি? মানে সিরিয়াল কি? এটা কেউ কি সিরিয়াল ঠিক করে দিছে যে এই সিরিয়ালে নিতে হইবে? বাচ্চাদের মতো কথা বলেন কেন? কেউ কোনো সিরিয়াল আছে যে বাংলা পড়তে হইলে এটা টিচার তার সুবিধা মতো যেভাবে বুঝলে স্টুডেন্টরা ভালো বুঝবে সেই সিরিয়ালে ক্লাস নিতে হয়, ক্লাস নেবে। এখানে তো কোনো সিরিয়াল নাই, তাই না? বাচ্চার কথা করানোর কথা ছিল, হ্যাঁ পরবর্তীতে করাবো। বাচ্চা এখন ছোট একটা টপিকের জন্য তার একটা ক্লাস নিব না? ঠিক আছে, সাউন্ড নাই। সাউন্ড কি নাই? তার একটা ক্লাস নিব না? এই যে সাউন্ড আছে, সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানান। এই যে আদর সাইম, আপনি বলছেন সাউন্ড নেই, আপনার ফোনে কি সমস্যা? ঠিক আছে, ওকে। মিনহাজ হোসেন, ওকে স্যার। ইকবাল হোসেন, ওকে। ব্যাকরণের পর কি সাহিত্য নেবে না? দুটো মিক্সড করে ব্যাকরণের ক্লাস চলবে, মাঝে মধ্যে আমরা সাহিত্যের ক্লাসগুলো সেখান থেকে হচ্ছে নিব। ওকে, ঠিক আছে। সাউন্ড ক্লিয়ার? সাউন্ড তুলনামূলক কম। সাউন্ড তুলনামূলক কম হলে একটু ভলিউমটা একটু বাড়িয়ে দিন। হ্যাঁ, যদি কারোর কাছে কম মনে হয় তাহলে বাড়িয়ে দিন। শেষ। আচ্ছা স্যার, পিডিএফ গুলো প্রিন্ট করতে পারছি না। পিডিএফ গুলো স্লাইড দেওয়া হয়, এখন তো প্রিন্ট করার জন্য তো আর পিডিএফ দেওয়া হয় না, মোবাইল থেকে পড়ার জন্য ইয়ে করা হয়। ঠিক আছে, ঠিক আছে স্যার, সাউন্ড একদম ক্লিয়ার। শুরু করেন। ওকে, ফাইন। তো গত ক্লাসে আমরা বেশ কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সন্ধি নিয়ে। কি নিয়ে? সন্ধি। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন সন্ধি মানে কি। পরীক্ষাতে প্রশ্ন আসে যে সন্ধি শব্দের অর্থ কি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কি? মিলন। এখন সন্ধিতে কার মিলন হয়? মনে রাখবেন যে সন্ধিতে সবসময় ধ্বনির মিলন হয়। কিসের মিলন? ধ্বনির মিলন হয়। হ্যাঁ, সন্ধিতে সবসময় ধ্বনির মিলন হয়। যেমন খেয়াল করে দেখেন, ধরেন আমি বললাম হিম যোগ আলয়। হিম যোগ আলয়, এখান থেকে মিলিয়ে কি হলো বলেন? হিমালয়। ঠিক আছে, এখন দেখেন এই যে ময়ের সাথে একটা স্বরেয়, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরেয় থাকে। ময়ের সাথে একটা স্বরেয়, আর আলয় এর এখানে আ। এই যে স্বরেয় প্লাস আ, স্বরেয় প্লাস স্বরেয়া, এই দুটো মিলে এখানে একটা আকার উৎপন্ন হয়েছে, একটা আসর তৈরি হয়েছে। তাহলে সন্ধির কাজটা কি? সন্ধির কাজটা হচ্ছে দুটো শব্দকে কি করে বলেন? মিলন করে। কি করে? মিলন করে।
এখন সন্ধি পড়তে গেলে আমাদেরকে 3 ধরনের সন্ধি থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তার ভিতরে একটা হচ্ছে বিসর্গ সন্ধি, এরপর হচ্ছে স্বরসন্ধি, এরপর হচ্ছে ব্যঞ্জন সন্ধি, এরপর কি ব্যঞ্জন সন্ধি। এই যে 3 ধরনের সন্ধি আমাদেরকে আমাদের পরীক্ষার জন্য পড়তে হয়। কথা কি বুঝতে পারছেন স্যার? তাহলে আমরা এত এক্সাম্পল গুলো কিভাবে চর্চা করব? কিভাবে চর্চা করবেন? আপনি তো বই পড়েন তাই না? বই থেকে চর্চা করবেন, ঠিক আছে? আমার ওই যে একটা মডেল টেস্ট আছে সেটা নিতে পারেন, সেখান থেকে প্র্যাকটিস করবেন, অথবা সামনে আমার জবের জন্য বই আসবে সেখান থেকে প্র্যাকটিস করবেন। আপনি দেখেন বাজারে যদি কোনো বই, যে বইতে বেশি প্র্যাকটিস করতে পারবেন, তাহলে ওই বইটা নিয়ে নেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু একটা একটা করে সন্ধি নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা যেই সন্ধি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তো বিসর্গ সন্ধি হচ্ছে যেই সন্ধিটা বিচ্ছেদ করলে একটা বিসর্গ চলে আসে, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। যেই সন্ধি বিচ্ছেদের সময় একটা বিসর্গ আসে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখন এই বিসর্গ সন্ধিটাকে মনে রাখবেন, একটা কৌশল মনে রাখবেন যে 3 সরাও। কি বলেন? 3 সরাও। এই 3 সরাও মানে কি? মানে এই যে দেখেন 3টা স, 3টা স কি? দন্ত স, তালব্য স, এরপর হচ্ছে কি মূর্ধন্য স, এই 3টা স। এরপর দেখেন র, র আর রেফ একই জিনিস, র আর রেফ একই জিনিস, রেফ র এরই একটা রূপ। এই যে দেখেন র, এরপর ও দিয়ে মনে রাখবেন ওকার। এই যে এই বর্ণগুলো আছে, এই বর্ণগুলো থাকলে এই বর্ণগুলোকে সরিয়ে ফেলবে। এই বর্ণগুলোকে কি করবেন বলেন? এই বর্ণগুলোকে সরিয়ে ফেলবেন। এই বর্ণগুলোকে সরিয়ে এই বর্ণের পরিবর্তে একটা বিসর্গ আনবেন, শেষ, আপনার বিসর্গ সন্ধির কাজ শেষ। তাহলে 3 সরাও, তালব্য স, মূর্ধন্য স, র, রেফ, ওকার, এগুলো থাকলে সরাবেন, সরা একটা বিসর্গ আনবেন। আসেন কিছু উদাহরণ দিই। যেমন খেয়াল করে দেখেন মনোভাব। এখন দেখেন শব্দের মধ্যে ওকার আছে, কি আছে বলেন? ওকার। এখন যখন ওকার থাকবে তখন আমরা সেই ওকারটাকে সরিয়ে বিসর্গ আনবো। তাহলে ওকারটা যদি সরান তাহলে মন যোগ বিসর্গ যোগ ভাব, তাই না? হয়ে গেল। দেখেন যদি বলি নির্গত, তাহলে খেয়াল করে দেখেন এই নির্গত শব্দের ভিতরে এই যে দেখেন রেফ আছে, আছে না রেফ? এখন রেফটা যদি থাকে তাহলে রেফের জায়গায় যদি বিসর্গ আনেন তাহলে নি বিসর্গ যোগ গত, দেখছেন? এরপর আসেন যদি বলি যে দুশ্চিন্তা, তাহলে খেয়াল করে দেখেন এই যে তালব্য স আছে, তালব্য সর জায়গায় যদি আপনি বিসর্গ আনেন তাহলে কি হবে? দেখেন দু বিসর্গ যোগ চিন্তা, দুশ্চিন্তা, দু বিসর্গ যোগ চিন্তা, দুশ্চিন্তা। যদি বলি যে দুষ্কর, তাহলে খেয়াল করে দেখেন কি হবে? দু বিসর্গ যোগ কর, দুষ্কর। ওকে, এবার আপনারা একটু ট্রাই করে দেখেন। যদি বলি পুরস্কার, তাহলে এই পুরস্কার এটার বিচ্ছেদ কি হবে? যদি বলি নমস্কার, তাহলে এই নমস্কারের বিচ্ছেদ কি হবে? যদি বলি যে কি, যদি বলি যে প্রাতরাস, তাহলে এই প্রাতরাসের বিচ্ছেদ কি হবে বলেন তো, দেখেন পারেন কিনা? কখন ক্লাস শুরু হয় বুঝতেই পারি না। আপনার বুঝার তো দরকার নাই, ক্লাস 9টায় ক্লাস শুরু হওয়ার টাইম, আপনি 9টায় গ্রুপে ঢুকে যাবেন, শেষ। এখানে বুঝা না বুঝার তো কিছু নাই, তাই না? বুঝা না বুঝার কি কিছু আছে? ওকে, ভেরি গুড। সবার আগে উত্তর করেছে কি জানি তানুশ্রী দত্ত, হ্যাঁ, শ্যাম বিনোদিনী রায় উত্তর করেছেন, ভেরি গুড। তাহলে খেয়াল করেন, এই যে পুরস্কার, তাহলে এটা কি হবে বলেন? পুরো বিসর্গ যোগ কার, পুরস্কার, দেখছেন? এরপর আসেন নমস্কার, এটার বিচ্ছেদ কি হবে? নম বিসর্গ যোগ কার, নম, নম বিসর্গ যোগ কার। ওকে, এরপর আসেন প্রাতরাস, তাহলে কি হবে? প্রাত বিসর্গ যোগ আস। এখানে অনেকে রাস লিখে, রাস হবে না, কারণ রয়ের জায়গায় তো বিসর্গ আসছে, তাই না? তো এটা আস হবে, বুঝছেন? প্রাতরাসে প্রাত বিসর্গ যোগ আস হবে। বুঝছেন? ওকে, এবার আসেন কিছু কিছু শব্দ খেয়াল করে দেখেন। এই কয়েকটা শব্দ আপনাকে অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা দেখেন, শব্দটা হচ্ছে নীরব, হ্যাঁ, নিরত, নিরক্ত। তো এই ধরনের শব্দগুলো, অর্থাৎ দন্তন দীর্ঘিকার নি, এই ধরনের শব্দগুলো বিচ্ছেদের সময় দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যায়। এরকম দীর্ঘিকারটা কি হয়ে যায়? রস্বীকার হয়ে যায়। এই কয়েকটা বানান যেগুলো একটু মনে রাখবেন। এবং
এই যে দেখেন সবগুলোতে দেখেন র আছে। এখন আমরা জানি যে রটা উঠে গিয়ে সে জায়গাতে বিসর্গ আসে, কিন্তু এই শব্দগুলোতে রও থাকে, বিসর্গও নতুন করে আসে। তাহলে নি বিসর্গ যোগ র, অর্থাৎ এই র এর পরিবর্তে কিন্তু বিসর্গ বসে, তবুও রটা বসে। এটা কি নি বিসর্গ যোগ র, তাহলে এটা হবে কি নি বিসর্গ যোগ রত। এটা কি হবে নি বিসর্গ যোগ রক্ত, নি বিসর্গ যোগ রক্ত। বুঝছেন? নি বিসর্গ যোগ রক্ত। বুঝছেন? এই কয়টা একটু বিশেষ ভাব মনে রাখবেন। এই কয়টা একটু কি বলেন বিশেষ ভাব মনে রাখবেন। স্যার পুরস্কারে তো র বাদ যাবে, পুরস্কারে র বাদ যাবে। পুরস্কারে যদি র বাদ দেন তাহলে তো মিনিং ঠিক থাকে না। পুরস্কারে যদি র বাদ দেন, ধরেন আমি বললাম যে পুরস্কার, এখন আপনি যদি র বাদ দেন তাহলে দেখেন বিচ্ছেদটা কেমন হয়। এখন র যদি বাদ দেন তাহলে র এর পরিবর্তে আসবে বিসর্গ, পু বিসর্গ যোগ অস্কার। এখন এই অস্কার মানে কি, মানে এটা কোনো মিনিং হয় বলেন? তো এই জন্য আপনি এখানে পুরস্কারের শটাকে বাদ দিতে হবে, কারণ র বাদ দিলে মিনিংফুল হয় না। বুঝছেন? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এইবার খেয়াল করে দেখেন, এবার আসেন, এবার আমরা মোটামুটি দেখি যে বিসর্গ সন্ধি থেকে আসলে আমাদের পরীক্ষাতে কি টাইপের প্রশ্ন আসছে। হ্যাঁ, তো এই যে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে প্রশ্ন আসছে যে প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি। শুধু এই তিনটি, এই আরো কয়েকটা আছে, বাট এই তিনটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। আপনি প্রশ্ন সলভ করলে দেখবেন যে এগুলো থেকেই সাধারণত পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। তাহলে বলেন তো এটার উত্তর কি হবে? দ্রুত প্রশ্নগুলো সলভ করেন। প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটা আমরা সলভ করছি। এটা কি হবে বলেন? ও সরি, এটা কি কই জানিছিল? হ্যাঁ, প্রাতরাশ। তাহলে কি হবে? প্রাত বিসর্গ যোগ আশ। হ্যাঁ, প্রাত বিসর্গ যোগ আশ, এইটা। বুঝছেন? সি, ভেরি গুড। এরপর আসুন দুরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ কি। এখন এটা একটু সলভ করেন যে দুরবস্থা শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন। এখন দেখেন র আছে, এখন র এর জায়গায় যদি আনেন তাহলে কি হবে? দু বিসর্গ যোগ, এখন কি বস্তা হবে না অবস্থা হবে বলেন? এই দুটো হওয়ার কি কোনো সুযোগ আছে, চান্স আছে? না, কোনো চান্সই নাই। তার মানে দু বিসর্গ যোগ অবস্থা, এখানে খ হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, এরপর আসুন তপবন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে। এখন বলেন তপবন, এটার বিচ্ছেদ করেন, দেখেন কোন সাইনের সাথে আপনি মিলাইতে পারেন। দেখেন তো তপবন, এটা সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে এটা কি হবে বলেন? তাহলে তপ বিসর্গ যোগ বন, এই যে এখানে একটা প্লাস চিহ্ন হবে, তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। রাইট অ্যান্সার কি, সরি ক। আচ্ছা, এরপর আসুন যশ ইচ্ছা। এখন যশ ইচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে বলেন তো? যশ ইচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? তাহলে দেখেন এই যে ওকার আছে, ওকারের জায়গায় বিসর্গ আনলে কি হবে? যশ বিসর্গ যোগ ইচ্ছা। তাহলে সেই হিসাবে রাইট অ্যান্সার সি। ওকে, এইবার বলেন তো বিসর্গ সন্ধিটা কি আপনারা কি বুঝতে পারছেন? বলেন বলেন, বিসর্গ সন্ধিটা কি বুঝতে পারছেন? আমাকে একটু বলেন তো বিসর্গ সন্ধিটা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝেন তাহলে এবার খাতায় লিখেন ব্যঞ্জন সন্ধি। বুঝছেন? বিসর্গ সন্ধি বুঝে শেষ, এবার লিখেন ব্যঞ্জন সন্ধি। এখন ব্যঞ্জন সন্ধি লিখতে গেলে আপনাদেরকে ওই যে ক খ যে বর্ণগুলো আছে, ওই প্রথম 25টা বর্ণ একটু লিখেন। ক, খ, গ, ঘ, ঙ, চ, চ, ছ, জ, ঝ, ইয়, এরপর হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, এরপর হচ্ছে ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। এই 25টা বর্ণ তো আপনারা জানেন, তাই না? বিসর্গ বিদ্যমান, বিসর্গ সন্ধি বাদ গিয়েছে। স্যার কি বিসর্গ বিদ্যমান, বিসর্গ সন্ধি বাদ গিয়েছে? ওটা সন্ধি করার কিছু নাই। কোন শব্দ যদি বিসর্গ থাকে তাহলে সেখানে বিচ্ছেদ করাই লাগবে না, মানে বিসর্গের পরে বসাই দিলে হয়ে যাবে। এখন ব্যঞ্জন সন্ধির প্রথম নিয়মে এখানে এভাবে লিখছেন, লিখার পরে এখানে একটা কাজ করবেন। কাজটা কি আপনাদেরকে একটু বলি। এই যে ত, এ ত এর খণ্ডরূপ কিন্তু, মানে ত আর খণ্ডত্ব একই জিনিস। বুঝছেন কিনা বলেন? ত এর খণ্ডরূপ হচ্ছে খণ্ডত্ব, বুঝছেন? আর এই যে ড, ড এর সাথে একটা ডয় শূন্য লাগাবেন। ডয়ের সাথে কি লাগাবেন? ডয় শূন্য ড লাগাবেন। বুঝছেন? তাহলে এখন মনে রাখবেন, যখন বিচ্ছেদ করবেন তখন কলামের এই যে 3 নাম্বার কলামের যে বর্ণগুলো, এগুলো থাকলে 1 নাম্বার কলামের বর্ণগুলো হবে।
ড বা ডশূন্য থাকলে হবে ট, দ থাকলে হবে ত বা খণ্ডত্ব, ব থাকলে হবে প। বুঝছেন? আচ্ছা চলেন আমরা কিছু শব্দ লিখি। ধরেন আমি লিখলাম দিগন্ত একটা শব্দ, এরপর আমি আরেকটা শব্দ লিখলাম নিঝন্ত, এরপর আমি আরেকটা শব্দ লিখলাম ষড়ঋতু, ষড়ঋতু, এরপর আমি আরেকটা শব্দ লিখলাম কৃদন্ত, এরপর আমি আরেকটা শব্দ লিখলাম সুবন্ত, সুবন্ত। এখন আপনারা একটু প্রথমত একটু ট্রাই করেন, তারপর আমি ট্রাই করব। হ্যাঁ, র আর স একসাথে বাদ দিয়ে দিলে পুরস্কারের, শ্যাম বিনোদিনী রায়। আপনি এত বুদ্ধিজীবী চিন্তা ভাবনা করেন কেন? আমি বলছি যে কোনো একটা বর্ণ বাদ যাবে, আপনি একটা শব্দ থেকে দুইটা বর্ণ কেন সরাবেন? মানে এত বেশি চিন্তা করলে তো ভাই চাকরি হবে না, এত বেশি চিন্তা করা যাবে না। তো বেশি চিন্তা করা মানুষের মানে বেশি চিন্তা করলে আবার চাকরি হয় না। একটা জিনিস মনে রাখবে, বেশি চিন্তা করলে কোনো জিনিস ঠিক হয় না। এই যে আপনি যে প্রশ্ন করছেন এটা বেশি চিন্তা করা, এই বেশি চিন্তা করা উচিত না। স্যার আমি ইন্ডিয়া থেকে আপনার ক্লাস দেখছি, আপনার ক্লাস দেখে আমি স্টুডেন্টদের পড়াই। গুড, ভেরি গুড। অনেক টিচাররাও আমাদের কোর্সে ভর্তি হয়। ওকে, তো আসেন আমরা একটু দেখি যে আচ্ছা দেখেন, তাহলে দেখেন যদি থাকে গ তাহলে বিচ্ছেদের সময় কি হবে বলেন তো? ক হবে, তাই না? তাহলে এটার বিচ্ছেদ দেখেন, এটা গয়ের জায়গায় যদি ক হয় তাহলে কি হবে বলেন? দিক যোগ অন্ত, দিগন্ত। দেখছেন? তাহলে ঝ যদি থাকে ঝয়ের জায়গায় কি হবে? চ হবে। তাহলে দেখেন তো নিজ চ চলে আসছে, যোগ অন্ত, নিঝন্ত। এরপর দেখেন এই যে ঢ অথবা ডশূন্য থাকলে হবে কি? ট। তাহলে এই যে ডশূন্যটার জায়গায় যদি আপনি যদি ট আনেন তাহলে কি হবে? ষট যোগ ঋতু, ষড়ঋতু। দ থাকলে দয়ের জায়গা হবে কি? ত বা খণ্ডত্ব। এখন আপনি এখানে কৃত শব্দটা কিন্তু কৃত, সো খণ্ডত্ব আনতে হবে। কৃত যোগ অন্ত, কৃদন্ত। সুবন্ত, ব থাকলে বয়ের জায়গায় কি আসবে বলেন? প আসবে। তাহলে কি হবে বলেন? সুব যোগ অন্ত, সুবন্ত। আচ্ছা এই নিয়মটা কি বুঝতে পারছেন বলেন? নিয়মটা কি বুঝছেন? তাহলে আমাদের ব্যঞ্জন সন্ধির নিয়ম নাম্বার 1 কমপ্লিট। বুঝছেন? ব্যঞ্জন সন্ধির নিয়ম নাম্বার 1 কমপ্লিট। ওকে, ক্লিয়ার? আচ্ছা নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধি গুলো কি কি সেটা আমি বলে দিব, যে নিপাত নিষিদ্ধ গুলো কি কি পড়বেন। নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন আর স্বর পড়বেন। নিপাত নিষিদ্ধ বিসর্গ বলতে আসলে কিছু নাই। ওকে, আচ্ছা এবার আসেন ব্যঞ্জন সন্ধির নিয়ম 2। ব্যঞ্জন সন্ধির নিয়ম 2 এ যেটা পড়বেন সেটা হচ্ছে আপনারা নাসিক্য বর্ণগুলো জানেন। এই যে বর্গীয় বর্ণের যে 5 নাম্বার যে কলামের যে বর্ণগুলো আছে, এই যে এই বর্ণগুলো উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। আচ্ছা এই যে এই বর্ণগুলো আছে সেগুলো কি দেখেন? নিয়ম নাম্বার 2 যে ইয়, উ, মূর্ধন্য ন, দন্ত ন, ম, সাথে একটা অনুস্বার, সাথে একটা অনুস্বার। এই বর্ণগুলো থাকলে বিচ্ছেদের সময় সেগুলোতে ম আসবে। কি বলছি বলেন? এই বর্ণগুলো থাকলে বিচ্ছেদে সেগুলোতে ম আসবে। পয়ের নিচে হস আছে কোনটা? সুব যোগান্ত। হ্যাঁ হস আছে। হস কখন বসে সন্ধির ক্ষেত্রে? হসটা আপনারা জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা যখন প্রত্যয় পড়বো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবো যে হসটা আসলে কখন বসে। সাধারণত সন্ধির ক্ষেত্রে একদম আপনার 99% খণ্ডত্ব বসে। বুঝছেন? কৃত, কীট এগুলোতে খণ্ডত্ব বসে। আচ্ছা হসের ব্যবহারটা আমরা প্রত্যয়ের ক্লাসে শিখবো, এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না, এখন নিয়মগুলো ভালো করে বুঝেন। হসের ব্যবহারের কারণে আপনি সন্ধিতে আটকাবেন না। আচ্ছা তাহলে কি বলছি বলেন? বলছি যে যদি নাসিক্য বর্ণগুলো থাকে ইয়, উ, মূর্ধন্য ন, দন্ত ন, ম, তাহলে সেক্ষেত্রে একটা ম আসবে। বিচ্ছেদে কি আসবে? ম আসবে। যেমন খেয়াল করে দেখেন শব্দটা হচ্ছে কিন্তু। এখন দেখেন নাসিক্য বর্ণ কোনটা আছে বলেন? এই যে দেখেন দন্তন আছে। তাহলে দন্তনের জায়গায় যদি ম হয় তাহলে কি হবে? কিম। নাসিক মানে হস কোথায় বসে? সহজ কথা ব্যঞ্জন বর্ণের নিচে হস বসে। সেটার সাথে যদি আকার, ইকার, শিকার, হ্যাঁ অথবা কার, ফলা না থাকলে সেখানে হস বসে, তার মানে এখানে হস বসবে। খুব সহজ। তাহলে কিম যোগ তু, কিন্তু। দেখছেন? শেষ, বিচ্ছেদ হয়ে গেল। এবার আসেন আমি বললাম যে কিঞ্চিত। এখন কিঞ্চিত এই ব্যঞ্জন বর্ণটা বিশ্লেষণ তো নিশ্চয়ই জানেন। কিঞ্চিত এই ব্যঞ্জন বর্ণটা বিশ্লেষণ করলে পাই ইয় যোগ চ। দেখছেন? কিঞ্চিত ইয় যোগ চ। তাহলে ইয় এটা তো নাসিক্য বর্ণ,
তাহলে কি হবে বলুন তো? কিম যোগ চিত, কিঞ্চিত। কথা কি বুঝছেন? কিম যোগ চিত ইকুয়াল কিঞ্চিত। আচ্ছা, এরপর আসেন, আমি বললাম যে সন্ন্যাস। তাহলে সন্ন্যাসে খেয়াল করে দেখেন, এই যে ন আছে, দেখেন এই যে দন্ত ন, তাহলে কি হবে বলেন? সম যোগ নাশ। এই নাশ বানানটা এখানে যেভাবে আছে এভাবেই হবে, জফলা আকার দন্ত স। বুঝছেন? আচ্ছা, এইবার যদি বলি সম্মান, তাহলে সম্মানে ম আছে। এখন দেখেন ম থাকলে কিন্তু ময় বসবে, তার মানে এটা খুব সহজ, সম যোগ মান, সম্মান। 2 নম্বর নিয়মটা কি বুঝতে পারছেন বলেন তো? খণ্ডত্বের বদলে ত দিলে কি হবে? না, হবে না। যেখানে খণ্ডত্ব দিতে হবে সেখানে খণ্ডত্ব দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি বলেন তো ভাইয়া? সুপার ক্লিয়ার বলেন? ওকে ওকে, ক্লিয়ার স্যার, ওকে। এবার আসেন আমরা একটু ব্যঞ্জন সন্ধির নিয়ম নাম্বার 3 এ আলোচনা করি। নাসিক্য বর্ণ ছাড়া, নাসিক্য বর্ণের ক্ষেত্রে তো ম বসে, নাসিক্য বর্ণ ছাড়া অন্য যে কোনো যুক্ত ব্যঞ্জন থাকলে সেক্ষেত্রে খণ্ডত্ব বসে। কি বলছি বলেন? অন্য নাসিক্য ব্যঞ্জন ছাড়া। যেমন একটু আগে এখানে যে পড়াইছি, এই যে এগুলোতেও কিন্তু দেখেন যুক্ত ব্যঞ্জন, বাট এগুলো নাসিক্য যুক্ত ব্যঞ্জন, এগুলো এটা বাদ। বাট নাসিক্য যুক্ত ব্যঞ্জন না হলে সেক্ষেত্রে খণ্ডত্ব বসে, মানে প্রথম যুক্ত ব্যঞ্জনটা জায়গায় খণ্ডত্ব বসে। যেমন খেয়াল করে দেখেন উল্লাস, দেখেন এখন ল তো নাসিক্য বর্ণ না, তার মানে খণ্ডত্ব বসবে। তাহলে খুব সহজ, উত যোগ লাস। যদি বলি উচ্চারণ, তাহলে কি হবে দেখেন, উত যোগ চারণ, উত যোগ চারণ, কারণ এখানে খণ্ডত্ব আছে। বুঝছেন? এখন আমি যদি বলি সম্মান, এখন কি আপনি বলবেন যে সম্মান মানে সৎযোগ মান? না, কারণ মত নাসিক্য, কাজে এটা নাসিক্যর ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য না। কথা ভালো করে বুঝেন, নাসিক্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তাহলে উল্লাস, উচ্চারণ, এরকম শরৎ জীবন, শরৎচন্দ্র, তাহলে শরৎ যোগ চন্দ্র। চলচ্চিত্র, এটা কি হবে বলেন দেখি, পারেন কিনা? চলচ্চিত্র, এটা বিচ্ছেদ কি হবে দেখেন, পারেন কিনা? অনুস্বার দেখান স্যার, অনুস্বার আগের ইয়ে তো অনুস্বার। এই যে দেখেন যেমন অহংকার, তাহলে কি হবে? অহম যোগ কার, অহম যোগ কার, দেখছেন অনুস্বার। এই যে খেয়াল করেন। এখন কথা ভালো করে বুঝিয়ে দেখেন, চলচ্চিত্র, এখানে অনেকে বলে চলযোগ চিত্র। ভাই চলযোগ চিত্র কেমনে হয় বলেন? চলযোগ চিত্র হওয়ার চান্স আছে, যুক্ত ব্যঞ্জন আছে না, তাহলে খণ্ডত্ব আসতে হবে। তাহলে কি হবে বলেন? চলত যোগ চিত্র, চলত যোগ চিত্র। বুঝছেন? অর্থাৎ যুক্ত ব্যঞ্জন থাকলে প্রথম যে যুক্ত ব্যঞ্জন সেটা জায়গায় আপনি একটা খণ্ডত্ব আনবেন, সেটা জায়গায় আনবেন, খণ্ডত্ব আনবেন। আচ্ছা, এই নিয়মটা কি বুঝতে পারছেন বলেন? নিয়ম নাম্বার 3 কি ক্লিয়ার? বলেন নিয়ম নাম্বার 3 ক্লিয়ার কিনা বলেন তো? ওকে, এবার আসেন নিয়ম নাম্বার 4। ওকে, আলহামদুলিল্লাহ, ওকে, সুপার ক্লিয়ার। আমি কিন্তু এরপরে আপনাদেরকে প্রশ্ন সলভ করে দেখাই দিব, কাজেই ঝামেলা হবে না। আচ্ছা, এইবার আসেন, এটা হচ্ছে আমাদের নিয়ম নাম্বার 4। হ্যাঁ, এখন 4 নম্বর নিয়ম আমরা পড়ব, যখন ডাবল চ হয় তখন আবার একটু ঝামেলা আছে। মানে ডাবল চ হয় তখন ঝামেলা আছে। যেমন একটু আগে যেটা পড়ছে, এই যে ডাবল চ থাকলে প্রথম চ জায়গায় খণ্ডত্ব হয়, যেমন উত যোগ ছেদ, ঠিক আছে। উচ্চারণ উত যোগ ছন্ন, উচ্ছন্ন, উত যোগ ছন্ন। চলচ্চিত্র চলত যোগ চিত্র, এটা আমরা একটু আগে পড়ে আসছি। বাট এইখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি আপনাদেরকে বলি। যেমন খেয়াল করে দেখেন, একটু ভালো করে বুঝেন। ধরেন আমি বললাম যে উচ্ছ্বাস, দেখেন উচ্ছ্বাস, তাই না? এখন এই যে উচ্ছ্বাস যে শব্দটা আছে, এখন এখানে আমরা জানি প্রথম যুক্ত ব্যঞ্জন থাকলে যুক্ত ব্যঞ্জনের জায়গায় খণ্ডত্ব হয় উত, এটা ফাইন, ক্লিয়ার। এখন আপনি যদি নর্মাল যদি বলেন তাহলে উত যোগ শ্বাস। এখন এই শ্বাস, এটার কোনো মিনিং আছে? নাই। তো সন্ধির ক্ষেত্রে যখন এমন হয়
ছ থাকলে যখন মিনিং থাকে না তখন সেই ছকে আমরা তালব্যস্য করে দিই। এখন দেখেন মিনিং আছে শ্বাস, 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 শ্বাস প্রশ্বাস বলি না, শ্বাস। তাহলে উদ যোগ শ্বাস। এখন বুঝতে পারতেছেন যে উচ্ছ্বাস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ যোগ শ্বাস। আচ্ছা, এইবার তাহলে আপনি একটু এইটার বিচ্ছেদটা করেন তো। আমি যদি বলি যে উচ্ছিষ্ট, এখন বলেন এই উচ্ছিষ্ট এটার বিচ্ছেদ বলেন। উচ্ছিষ্ট এটার বিচ্ছেদটা দেখেন পারেন কিনা। চিত্র নাকি চিত্ত, এটা আপনার কমন সেন্স দিয়েও ভাবতে পারেন যে চিত্ত এটার কোনো অর্থ আছে, এটার অর্থ তো চিত। এখন চলচ্চিত্রতে কি হবে, চিত্র হবে, তার মানে এটাই হবে। এটা তো ছোটদের প্রশ্ন। প্লিজ আরেকবার নিয়মটা বলেন। নিয়মটা হচ্ছে প্রথমে যুক্ত ব্যঞ্জন থাকলে খণ্ডত্ব, এইটুক পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরের যেই ছ, এই যে ছাস, এই ছ থাকলে এটার কোনো মিনিং নাই। এই জন্য আমরা এখানে তালব্যস্য করে দিছি, জাস্ট এটাই তালব্যস্য করে দিতে। তাহলে দেখেন আমরা যদি বলি যে উদ যোগ শিষ্ট, এখন এই শিষ্ট এটার কোনো মিনিং আছে বলেন, নাই। কিন্তু শিষ্ট, এই যে ছয়ের জায়গায় তালব্যস্য আনেন, এবার দেখেন মিনিং হয়ে গেছে শিষ্ট। আমরা বলি না যে শান্ত শিষ্ট, শান্ত শিষ্ট, তাহলে হবে কি বলেন, উদ যোগ শিষ্ট, উদ যোগ শিষ্ট। আচ্ছা বলেন তো এই 4 নাম্বার নিয়মটা কি বুঝতে পারছেন বলেন? এই নিয়মটা কি বুঝতে পারছেন বলেন? একটু পরে আবার আমি প্রশ্ন সলভ করলে তখন আরো পাবেন। হ্যাঁ, আচ্ছা এইবার আসেন আমরা একটু নিয়ম নাম্বার 5-এ যাই। এখন নিয়ম নাম্বার 5-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যদি দ ধ যদি থাকে, দ আর ধ, তাহলে মনে রাখবেন যে এই যে শেষের যে ধ, এই ধ এর জায়গায় হ আসে, এই ধ এর জায়গায় কি আসে, হ আসে। আর প্রথম যেই দ, এই দ এর জায়গায় হয় দ আসে, না হলো খণ্ডত্ব আসে। এটা ডিপেন্ড করে, অর্থের উপর ডিপেন্ড করে। খণ্ডত্বের নিচে হস হয় না কেন? কারণ তয়ের নিচে হস দিলে সেটা খণ্ডত্ব হয়ে যায়। খণ্ডত্ব মানে তয়ের নিচে হস, তো কাজে এটা কিন্তু হসযুক্ত শব্দ, এই জন্য এটা নিচে হস দেওয়া লাগে না। আচ্ছা এইবার আসেন, এখন দেখেন আমি একটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে তদ্ধিত। এখন তদ্ধিত শব্দের যদি আপনি সন্ধি বিচ্ছেদ করতে যান, তাহলে পরে যেই ধ আছে, এই ধ এর জায়গায় আসবে হ। তাহলে প্রথম দ এর জায়গায় আনবেন খণ্ডত্ব, তৎ যোগ হিত। এখন আপনি যদি এখানে যদি খণ্ডত্ব না দিয়ে যদি দেন তদ, এই তদের কোনো অর্থই নাই। সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন সবসময় এগুলো ফিক্সড হয়, কৃত, বুঝছেন, তারপর হচ্ছে কি তদ, বুঝছেন। তো এগুলো সবসময় কি হয়, উত, এগুলো সবসময় ফিক্স থাকে, এগুলো খণ্ডত্ব যুক্ত হয়। আচ্ছা এইবার আপনারা পদ্ধতি, এই নিয়মে এটা একটু নিজেরা সলভ করেন তো, দেখেন পারেন কিনা। পদ্ধতি, তাহলে তৎ যোগ হিত, এটা বুঝছেন। রুল 4, 6 সাথে ব থাকবে না, না ব থাকলে কি আর মিনিং হয়? দেখেন এই শিষ্ট বানান তো এমনি, এখন ব ফলা, ব কই রাখবেন বলেন। এখন খেয়াল করে দেখেন, এই যে ইউসুফ বলছে, এরপর হচ্ছে শামীম হোসেন বলছে যে পথ। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই পথ, এটার এই খণ্ডত্ব দিয়ে এটার কোনো মিনিং আছে? নাই। এখন আমি তো বলছি যে মিনিং অনুযায়ী আপনাকে নিতে হবে। এখন এখানে সুন্দর মিনিং দাঁড়াচ্ছে যে পদ, দেখেন এই পদ এটার মিনিং আছে, তাহলে পদ যোগ হতে, এটাই রাইট অ্যান্সার। আচ্ছা এবার বলেন 5 নাম্বার নিয়মটা কি বুঝতে পারছেন? আবার বলতেছি যে দ দ যদি থাকে তাহলে প্রথম দ এর ক্ষেত্রে হয় দই থাকবে অথবা খণ্ডত্ব আসবে, মিনিং এর উপর ডিপেন্ড করে। পরের ধতে হ বসে। খণ্ডত্ব এর বদলে ত দিলে কি সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। খণ্ডত্ব এর বদলে কখনোই ত দিতে পারবেন না। ওকে, সুপার ক্লিয়ার। ওকে, এবার আসেন আমাদের সর্বশেষ নিয়ম নাম্বার 6। নিয়ম নাম্বার 6 খুব সহজ। যদি দন্ত সহজ ট থাকে তাহলে ট এর পরিবর্তে বসে ত। যদি দন্ত সহজ ঠ থাকে তাহলে ঠ এর পরিবর্তে বসে থ। তাহলে দেখেন আমি যদি বলি কষ্ট, তাহলে ট এর পরিবর্তে কে বসে? আমরা জানি ত বসে। তাহলে কি হবে বলেন?
কস যোগ ত, কষ্ট কস যোগ ট, ট এর জায়গায় ত অবশ্যই। আচ্ছা এইবার আপনারা বিচ্ছেদ করেন ষষ্ঠ, এটার বিচ্ছেদ আপনারা করেন। স্যার দয়ের নিচে হস হবে না, হস দিতে পারেন ভাই, আমি এখানে সব জায়গায় হস বসাচ্ছি না, এটা এত গুরুত্বপূর্ণ কিছু না যে আমি সব জায়গায় তো হস বসাতে হবে। স্যার উভয় পদের অর্থ অর্থপূর্ণ হতেই হবে না, অর্থপূর্ণ যেমন অনেকগুলো আছে অর্থপূর্ণ, যেমন কস, এটার কোনো অর্থ আছে নাই। এখন ব্যাপারটা হচ্ছে যখন অর্থ থাকবে তখন অর্থপূর্ণটা ব্যবহার করতে হবে, বুঝছেন? যখন অর্থ থাকবে তখন আপনাকে অর্থপূর্ণটা ব্যবহার করতে হবে। তাহলে দেখেন শস এটা ঠিক আছে যেভাবে আছে এইভাবে, আর ঠ থাকলে সেটা জায়গায় হয়ে যাবে থ, শস যোগ ঠ, ষষ্ঠ। এইবার আসেন আমরা আপনাদেরকে একটু দেখাই কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধি রয়েছে, এটার একটা স্ক্রিনশট দিয়ে নেন, তবে আপনাদের কাছে পিডিএফ দিলে তখন আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের কিন্তু যেদিন ক্লাস হয় তার পর দিনে এক্সাম, সো এটার উপর এক্সাম ছিল। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেটা আমি আমাদের 25তম জব ব্যাচে বলা ছিল যে আপনাদেরকে আমরা ক্লাস দিব, এক্সাম দিব হচ্ছে 20টা, কিন্তু ইনশাল্লাহ আপনাদের 40টার মতো ক্লাস হবে, একটু কম বেশি হবে, যতগুলো ক্লাস ততগুলো এক্সাম, অর্থাৎ ওভারঅল আমি বলতে পারি যে আপনি 40টার মতো এক্সাম পাবেন, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের উপর ইনশাল্লাহ আপনাদের এক্সাম হবে। সো যেটা দেওয়ার কথা ছিল এর থেকে আপনাদেরকে আরো অনেক বেশি দিব, কারণ এক্সাম প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম হলে আপনি বুঝতে পারবেন, যখন এক্সাম গুলো হয় ধরেন 30 মার্কের গতকাল এক্সাম হয়েছে, আপনি বুঝতে পারছেন যে আসলে আপনার অবস্থানটা কোথায়। তো আমার মনে হয় যে এক্সামটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এক্সামটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এর থেকে আর যা হওয়ার কথা ছিল তার থেকে বেশি দিব। স্যার কখন হস হবে? আর কেউ যদি বলে যে কখন হস হবে তাহলে ওরা গ্রুপ থেকে ব্যান করে দিব। আর কেউ যদি বলে যে কখন হস হবে তাহলে তাকে গ্রুপ থেকে ব্যান করে দিব। আমি বারবার বলছি যে হসের কারণে সন্ধিতে আপনি আটকাবেন না, হস কখন বসে এই নিয়ম আপনি জানেন না, তবুও আপনি সন্ধি আনসার করতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ না, এটা প্রত্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা যদি গুরুত্বপূর্ণ হইতো তাহলে আগে হস কখন বসবে সেটা শিখে তারপর সন্ধি শিখাইতাম। আর কেউ যদি বলে হস কখন দিব তাহলে তাকে ব্যান করবো। ওকে, টাকা মাইর কোর্সের। আচ্ছা এই যে কি জানি ওর নাম, এই যে তৌসিফ কবির, একদম আর একবার যদি আমার কাছে কমেন্ট আসে 3 বার না 4 বার 5 বার কমেন্ট করছে, আমি ওকে গ্রুপ থেকে ব্যান করে দিব। ওকে, একদম ডিরেক্ট গ্রুপ থেকে ব্যান। আমি যেটা নিষেধ করছি যে এটা এখন দরকার নাই, তার মানে এটা এখন দরকার নাই, এটা সামনে শিখবো। আচ্ছা এইবার আমরা একটু আসি যে ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি শেখার পর আপনি যদি হস কোথায় বসে সেটা যদি নাও জানেন তবুও দেখবেন যে আপনি প্রশ্নের আনসার করতে পারতেছেন। তাহলে হস শিখা এটা তো আপনার সন্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, যেটা গুরুত্বপূর্ণ না সেটা নিয়ে এত মাথা ব্যথা কেন? মানে আপনার তো সমস্যা হচ্ছে এই জায়গাতে, যেটা দরকারি সেই পড়া পড়ে না। আপনার পরীক্ষার জন্য হচ্ছে সন্ধি বিচ্ছেদ জানাটা গুরুত্বপূর্ণ। সমাস পড়তে গেলে সমস্ত পদ দেখে সমাস চেনা গুরুত্বপূর্ণ। আর আপনি সারা জীবন সমাস পড়তে গিয়ে ব্যাস বাক্য, রূপ থাকলে রূপক কর্মদ্বারয় সমাস, সমাস থাকলে সমাহার থাকলে দ্বিগু সমাস, আপনারা এই পড়া কেন পড়তে হচ্ছে? আপনি যে অখাদ্য খান, মানে যেটা দরকার না এটা পড়েন, এই জন্য, আর যেটা দরকার সেটা পড়াইলে আপনি বলেন যে এটা কেন পড়ায় নাই। দেখেন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তো এখন আসেন নিপাতনে সিদ্ধ কি, এটা এখানে অনেকগুলো সন্ধি আছে যেটার কোনো নিয়ম নাই। হ্যাঁ, এগুলো নিয়ম ছাড়া হয়, যেমন মনে রাখার কৌশল, খেয়াল করেন। তো এখানে দেখেন ষোড়শ পতঞ্জলি ও বনস্পতি মনসা পরস্পর আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে সেই হরিশ্চন্দ্র তস্করের পশ্চাতের দিকে, যে গত বৃহস্পতিবার একাদশের দুলকে দুমনি ও গোষ্পদকে ধ্বংস করেছিল। এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। শট নিয়ে নেন, অথবা যখন আপনি শীট পাবেন সেখানেও পেয়ে যাবেন, সেখান থেকে ভালো করে পড়বেন, যেগুলোতে আসলে দেখি যে আসলে আমরা কতটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এই প্রশ্নটা একটু সলভ করেন যে উদ্ধত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বলেন, উদ্ধত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উদ্ধত শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলেন তো? কিছু প্রশ্ন সলভ করে দেখেন, পারেননি। ওকে, ভেরি গুড। তাহলে দেখেন খুব গুরুত্বপূর্ণ। দেখেন
অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল উত, ঠিক আছে, এটা। এরপর ধ যদি থাকে তাহলে পরের ধয় হবে কি হ, তাহলে উত যোগ হত। এখন হতটা তো ফিক্স, তাই না? এখন দেখেন এই হত এটাতেও নাই এটাতেও নাই, এই জন্য এখানে যেহেতু খণ্ডত্ব নাই কাজে এই যে দ আছে এটাই রাইট অ্যান্সার, তাহলে উত যোগ হত, উত যোগ হত। এখন দেখেন ভাই এখানে দেখেন এই অপশনে হস আছে, এই অপশনে হস আছে, এই দুটো অপশনে হস নাই। এখন কোনো আপনি হস কই বসে এটা না জানলেও তো এটা উত্তর করতে পারবেন, মানে হসের সাথে কি কোনো সম্পর্ক আছে? নাই, এটা তো না জানলেও এটা আপনি উত্তর করতে পারতেছেন। ওকে, এইবার আসেন আমরা একটু দেখি যে এইটা একটু সলভ করেন। এটা যে সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলুন তো? আচ্ছা, তাহলে সঞ্চয় এটা বিশ্লেষণ করলে কি পাবেন? ইয় যোগ চ। এখন ইয় তো নাসিক ক, তাহলে ম হবে। এই যে এখানে দেখেন, এখানে আপনি উত্তর করেন, আমি কিছু উত্তর করবো না। দেখেন এখন এখানে হস কই বসে না বসে এগুলো জানার দরকার আছে। এটা হবে না, এটা হবে না, এটাতে হস আছে এটাতে হস নেই, তার মানে যেটা ব্যঞ্জনের সাথে হস আছে এটা হবে। দেখছেন খ, কথা কি বুঝছেন? আচ্ছা, এইবার আসেন এইটা একটু সলভ করেন। দেখেন কিন্নর এটা কি হবে বলেন? আচ্ছা, কালকে সন্ধির উপরে এক্সাম হবে, ওকে, তো ভালো করে এক্সাম গুলো দিবেন। আচ্ছা, তাহলে দেখেন কিন্নর এই যে খণ্ডত্ব আছে, যুক্ত ব্যঞ্জন আছে। এখন যুক্ত ব্যঞ্জন এটা কিন্তু নাসিক্য, সো নাসিক্য হলে কি হবে? ম হবে। তাহলে কি হবে বলেন? কিন যোগ নর। এখন দেখেন তাহলে এইটা বাদ, এটা বাদ, এটাও বাদ, কারণ নর বানানে কিন্তু মূর্ধন্য হবে না, তার মানে সঠিক উত্তর ক। কথা কি বুঝছেন? সঠিক উত্তর কি? ক। আচ্ছা, এই প্রতিরক্ষা মন্ত্রণালয় সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদে নিয়োগ 2018। তাহলে ব্যঞ্জনের নিচে হস হয়, তার মানে রাইট অ্যান্সার ডি। রাইট অ্যান্সার কি বলেন? রাইট অ্যান্সার ডি। বুঝছেন? সো ক্লিয়ার? আচ্ছা ফাইন। এইবার বলেন ব্যঞ্জন সন্ধি ক্লিয়ার কিনা? যতটুকু পড়াইছি অতটুকু পর্যন্ত যদি ভালো করে পড়েন একদম এনাফ, একদম যা পড়াইছি যতটুকু পড়াইছি ততটুকু পর্যন্ত যদি ভালো করে পড়েন এনাফ, ঠিক আছে? তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি ব্যঞ্জন সন্ধিটা? বাকি আছে একটা সন্ধি, সেটা হচ্ছে সরস সন্ধি। ব্যঞ্জন সন্ধি কি ক্লিয়ার? এইবার চলেন ভাই আমরা একটু সরস সন্ধি পড়ি। হ্যাঁ, এখন সরস সন্ধিতে এই বানানগুলো একটু মনে রাখবেন। ইক্ষা বানানে দীর্ঘই, ইস বানানে দীর্ঘই, বাকি মোটামুটি সবগুলো বানানে রস্যই। খালি এই দুটো বানান মনে রাখবেন, ইক্ষা বানানে দীর্ঘই, ইস বানানে দীর্ঘই। বাকি এই যে ইন্দ্র, ইচ্ছা, ইন্দু, ইন্দ্রিয়, ইত এগুলোতে রস্যই। আবার বলছি দুইটা বানান মনে রাখবেন, ইস, ইস বানানে সন্ধির ক্ষেত্রে ইস বানানে দীর্ঘই, ইক্ষা বানানে দীর্ঘই, ইক্ষা বানানে দীর্ঘই। আর ইন্দ্র, ইচ্ছা, ইন্দু, ইন্দ্রিয় এগুলো বানানে রস্যই। উর্মি বানানে দীর্ঘ, দীর্ঘ, উর্মি বানানে দীর্ঘ। এই কটা বানান একটু ভালো করে দেখেন, দেখে আমাকে কমেন্ট করেন যে ডান, তাহলে আমি সামনে আগাবো। এই কটা বানান একটু ভালো করে দেখেন, দেখে কমেন্ট করেন যে ডান। ভালো করে দেখেন জাস্ট কোন বানানে রস্যই, কোন বানানে দীর্ঘই, এই জিনিসগুলো, কোন বানানে রস্যই, কোন বানানে দীর্ঘই, কোন বানানে রস্যকার, কোন বানানে দীর্ঘকার। ঠিক আছে? ওকে, তাহলে দেখছেন। এইবার দেখেন, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ। সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন, সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন কি বলছি, খুব গুরুত্বপূর্ণ। সন্ধির ক্ষেত্রে মনে রাখবেন দুই দিকে মিনিংফুল, সরসন্ধির ক্ষেত্রে দুই দিকে একটা মিনিং তৈরি করার জন্য চেষ্টা করবেন। যেমন আসেন অপেক্ষা, এখন একটা শব্দটা যে আছে, অপেক্ষা শব্দের প্রথম অংশে কি হবে? অপ যোগ। এইবার আসেন ইচ্ছা, অপ যোগ ইচ্ছা। এখন বলেন এই ইচ্ছা বানান কি এরকম হবে নাকি ইচ্ছা বানান রস্যই হবে? বলেন তো, বলেন কিরকম হবে? বানানে কি হবে? দেখেন দীর্ঘই হবে, বুঝছেন? ইচ্ছা বানানে কি হবে বলেন? দীর্ঘই হবে। এইবার খেয়াল করে দেখেন, এই যে অপেক্ষা, খেয়াল করেন, অপযোগ ইচ্ছা, মহেন্দ্র, মহাযোগ ইন্দ্র, দেখেন ইন্দ্র বানান রস্যই। অবেক্ষণ, অবযোগ এক্ষণ, শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, দেবেন্দ্র, দেব যোগ ইন্দ্র। এখন ইন্দ্র বানানে কিন্তু রস্যই, কিন্তু পরীক্ষাতে ঝামেলাটা বাঁচবে রস্যই নাকি দীর্ঘই, রস্যই নাকি দীর্ঘই।
রামেশ রমা যোগ ইস, এখন এই ইস বানানে, আবার বলছি রমেশ রমা যোগ ইস, এই ইস বানানে দীর্ঘই নাকি রস্বই? আমি স্বরসন্ধিতে আপনাকে কোনো নিয়ম শেখাবো না, আপনি আমার দিকে তাকান, আমি এমনিতেই জিনিসটা ভালো করে বুঝাই দিব। আচ্ছা এইবার দেখেন, নরেন্দ্র নর যোগ ইন্দ্র, রাজেন্দ্র রাজা যোগ ইন্দ্র, যথেচ্ছা যথা যোগ ইচ্ছা, গণেশ গণযোগ শেষ। স্যার আপনার সিগন্যাল, হ্যাঁ আমার মানে একটু নেটে কেন জানি একটু প্রবলেম হচ্ছে, আমি দুঃখিত, ঠিক হয়ে যাবে। আচ্ছা বলেন তো এই সন্ধিগুলো কি বুঝতে পারছেন? জাস্ট দেখেন, আপনি এই যে প্যাচটা লাগাবেন এইখানে, আপনি যদি জানেন যে ইস বানানে দীর্ঘই হয়, আপনার আর প্যাচ লাগবে না। এইবার আসেন এই বানানগুলো আপনি নিজে নিজে চেষ্টা করেন পারেন কিনা, অর্থাৎ দুই দিকে মিনিং ঠিক রেখে, অর্থ ঠিক রেখে আপনি নিজেই চেষ্টা করেন যে এই বিচ্ছেদগুলো আপনি করতে পারেন কিনা, বলেন। বলেন তো, দেখেন পারেন কিনা, দুই দিকে মিনিং ঠিক রেখে এগুলো বিচ্ছেদ করেন। ক্লাস আটকে যাচ্ছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন একটু দেখেন, দেখেন দুই দিকে মিনিং ঠিক রেখে একটু ট্রাই করেন। দুই দিকে মিনিং ঠিক করে একটু ট্রাই করেন। দেখেন ছাত্রাবাস, ছাত্র এটার একটা মিনিং আছে, যোগ আবাস এটার আর একটা মিনিং, শেষ। দুর্গা উৎসব, তাহলে দুর্গা যোগ উৎসব, দেখছেন সহজ, কিন্তু কোনো নিয়ম করা লাগবে না। মহা উৎসব, মহা যোগ উৎসব। এরপর দেখেন উত্তম ঔষধ, উত্তম যোগ ঔষধ, শেষ। এরপর দেখেন অতীত, অতি, এখন অতি বানানে কিন্তু রস্বই হয়, তাই না? অতি যোগ ইত, ইত বানানে আমরা জানি কি রস্বই হয়। রবীন্দ্র, এখন রবি বানানে কিন্তু রস্বই হয়। রবি যোগ ইন্দ্র, ইন্দ্র বানানে নিশ্চয়ই মনে আছে ইন্দ্র, তাই না? পরীক্ষা, পরিযোগ ইক্ষা, পরি বানানে রসিকার, আর ইক্ষা বানানে দীর্ঘই, শেষ। পরিযোগ ইক্ষা, শেষ। এখন এই স্বরসন্ধি পড়ার জন্য আপনার কোনো নিয়ম লাগবে না, কোনো নিয়ম লাগবে না, আপনি নিজেই বুঝে বুঝে এগুলো প্র্যাকটিস করতে পারবেন। অর্থাৎ আপনি জাস্ট নিজে মিনিং তৈরি করে, শব্দের মিনিং তৈরি করে, আপনি নিজে তৈরি করে আপনি নিজেই সেটার উত্তর করতে পারবেন। আমার মনে হয় যে সেটার উত্তর করাটা, আপনি যদি উত্তর করেন তাহলে আপনি নিজেই সেটা ভালো করে পারবেন। এইবার দেখেন কিছু নিয়ম আপনাদেরকে একটু দেখাই, যে নিয়মগুলো আপনাকে জানতেই হবে। স্যার বারবার সিগন্যাল অফ হয়ে যাচ্ছে, এখন তো ঠিক আছে, আমার এখানে মাঝখানে একটু সিগন্যাল প্রবলেম হয়েছে, ঠিক আছে ঠিক আছে, একটু ম্যানেজ করে নেন, দুঃখিত এটার জন্য। হঠাৎ করে নেটে প্রবলেম হলো, আসলে আর কিছুই করার থাকে না। এখন মনে রাখবেন, যদি শব্দের মধ্যে রেফ থাকে তাহলে সেক্ষেত্রে রি আসে। পরপদ অনুচ্ছেদের বিচ্ছেদ কি? অনুযোগ ছেদ, অনুচ্ছেদ। অনু এটার মিনিং আছে, ছেদ এটার মিনিং আছে। আচ্ছা একটু সিগন্যাল প্রবলেম দিচ্ছে, আমি খুবই দুঃখিত, আমি একটু স্লো করাচ্ছি, একটু স্লো পড়াই, যাতে সিগন্যাল প্রবলেম দিলেও এরপর থেকে যাতে আপনি ধরতে পারেন। ঠিক আছে, আমার এখানে আসলে কখনো সিগন্যাল প্রবলেম হয় না, আজকে হঠাৎ করে কেন জানিস একটু মানে নেটে প্রবলেম দিচ্ছে। ওকে, সো এদিকে তাকান, যদি রেফ থাকে তাহলে রি হবে, এবং সেই রিটা পরপদের শুরুতে হবে, পরপদের শুরুতে। সেই রিটা কোথায় হবে বলেন? পরপদের শুরুতে। যেমন খেয়াল করে দেখেন, যেমন শব্দটা হচ্ছে ক্ষুধার্ত, ক্ষুধার্ত, তাই না? এখন বুঝছেন, ক্ষুধার্ত, ক্ষুধা যোগ হৃত। আচ্ছা এইবার এইটা আপনারা নিজেরা করেন, তৃষ্ণার্ত। এখন এই তৃষ্ণার্ত এটার বিচ্ছেদ করেন তো, দেখেন পারেন কিনা। একটু দ্রুত দ্রুত।
বুঝছেন? ওকে, আমি আবার বলছি, যদি রেফ থাকে তাহলে পরপদ শুরুতে রি আসে। পরপদ শুরুতে কি আসে? রি আসে। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে তৃষ্ণা, এটা একটা মিনিংফুল শব্দ। এরপর পরপদ শুরুতে যদি রি আসে তাহলে রিটা আপনি বসাই দেন, এরপর যদি ত বসান তাহলে তৃষ্ণা যোগৃত। আচ্ছা, এইবার আসেন, আমি যদি বলি যে অধমর্ণ, এখন অধমর্ণ এটার বিচ্ছেদ করেন, এবার পারেন কিনা দেখেন। অধমর্ণ, আমি আবার বলছি নেটে সমস্যা হতে পারে। যদি কোনো শব্দের রেফ থাকে তাহলে সেটা পরপদের শুরুতে, যদি কোনো শব্দের রেফ থাকে তাহলে সেটা পরপদের শুরুতে একটা রি বসে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে দেখেন অধমর্ণ, আপনি যদি খেয়াল করেন প্রথম অংশটা কি? অধম যোগ, এরপরে এই যে রেফ আছে, রেফের জন্য একটা রি দেন, অধম যোগ ঋণ, শেষ। অধম যোগ ঋণ, কাজ শেষ। আচ্ছা, ক্ষুধার্তটা ক্ষুধা হবে নাকি? আচ্ছা, আমি সরি, ক্ষুধার্ততে বানান বলেছি, হ্যাঁ এটা ক্ষুধা হবে, ক্ষুধা হবে, দুঃখিত, একটু কারেকশন করে নিন, থ্যাংক ইউ আপনাকে। ক্ষুধার্ততে ক্ষুধার্ত বানানটা ভুল হয়েছে। আচ্ছা, তো এই নিয়মটা বুঝতে পারছেন। এইবার আসেন, যদি বফালা থাকে তাহলে রস্যকার হবে, খুব গুরুত্বপূর্ণ। যেমন খেয়াল করে দেখেন তন্নি, দেখেন বফালা আছে না, তাহলে এই বফালার জায়গায় যদি রস্যকার হয় তাহলে কি হবে? তনু যোগ এই যে দীর্ঘিকার আছে তাহলে দীর্ঘই লিখে দেন, তনু যোগ দীর্ঘই। দেখেন স্বাগত, এখন স্বাগত এটার বিচ্ছেদ কি হবে? তাহলে সু হবে, সুযোগ আগত। যদি বলি অন্বেষণ, তাহলে অন্বেষণ, এখানে খেয়াল করে দেখেন অন্বেষণ এটার বিচ্ছেদ রস্যকারের জায়গায়, হ্যাঁ বফালা জায়গায় রস্যকার, তাহলে অনুযোগ এষণ, অন্বেষণ। অনুযোগ এষণ, অন্বেষণ। অনুযোগ এষণ, অন্বেষণ। তাহলে দেখেন তনু যোগ দীর্ঘই, সুযোগ আগত, অনুযোগ এষণ। এই নিয়মটা বুঝছেন কিনা বলেন তো? বফালা থাকলে সেক্ষেত্রে কি হবে বলেন? রস্যকার হবে। বফালা থাকলে রস্যকার হবে। বফালা থাকলে সেক্ষেত্রে কি হবে? রস্যকার হবে। ঠিক আছে, ওকে, বুঝছেন? ওকে, এইবার আসেন, যদি জফালা থাকে তাহলে আবার রস্যিকার হবে। জফালা থাকলে সেক্ষেত্রে কি হবে? রস্যিকার হবে, খুব গুরুত্বপূর্ণ। জফালা থাকলে সেক্ষেত্রে রস্যিকার হবে, কথা কি বুঝছেন? যেমন একটু আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা এগুলো আরো ভালো করে বুঝতে পারবেন। যেমন খেয়াল করে দেখেন একটা বিখ্যাত সেটা হচ্ছে কি ইত্যাদি। এখন ইত্যাদি, এবার এটার বিচ্ছেদ আপনারা করেন, ইত্যাদি। এখন জফালা আছে, তাহলে এবার বিচ্ছেদ করেন, দেখেন পারেন কিনা। দ্রুত দ্রুত, একটু নেটে প্রবলেম হচ্ছে মনে হয়। তাহলে স্বেচ্ছায় কেন? সহযোগ ইচ্ছা, এটা জানতে হলে আপনাকে একটু বানান জানতে হবে। এই সমানে হচ্ছে নিজ, স্বেচ্ছা মানে হচ্ছে কি? নিজের ইচ্ছা। তাহলে এই জন্য এখন স্বদেশ, এখন তাহলে তো আপনি যদি স্বদেশের বিচ্ছেদ করেন তাহলে তো হবে সুযোগ দেশ। এখন কি সুযোগ দেশ বলবেন? যখন নিজ অর্থ দেয় তখন আবার এটা স্বেচ্ছা মানে হচ্ছে এই মানে হচ্ছে নিজ, স্বেচ্ছা মানে হচ্ছে কি? নিজের ইচ্ছা, তাহলে সযোগ ইচ্ছা, বুঝছেন? যখন নিজ বুঝাই তখন আবার সু হবে না। আর কোনটা ব্যঞ্জন সন্ধির নিয়মে? যেগুলো স্বরসন্ধির নিয়ম দিয়ে যেগুলো অ্যাপ্লাই করছেন সেগুলো স্বরসন্ধি, যেগুলো ব্যঞ্জন সন্ধির নিয়ম দিয়ে অ্যাপ্লাই করছেন সেগুলো ব্যঞ্জন সন্ধি। ওকে, তাহলে দেখেন ইতি যোগ আদি ইত্যাদি, দেখছেন? ইতি যোগ আদি ইত্যাদি হয়ে গেল। এবার আসেন যদি বলি যে প্রত্যাবর্তন, 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 তাহলে দেখেন জফালা আছে,
তাহলে জফলা থাকলে রসিকের প্রতিযোগ আবর্তন শেষ। বুঝছেন? এখন স্বরসন্ধির আপনার আর কোনো নিয়ম লাগবে না, যেই কয়টা নিয়ম পড়াইছি। এবং আপনি এখন দেখেন এই নিয়মগুলো দিয়ে আপনি কিন্তু মানে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। আপনাদেরকে একটা দেখা, এটা আসে শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটা তো পারবেন। আমি জানি যে তনু যোগ দীর্ঘই, তার মানে রাইট অ্যান্সার কি বলেন? ডি। এটা পারবেন। এরপর আসুন অন্বেষণ শব্দের সঠিক উত্তর কি? অনুযোগ এষণ, এটা আমরা সলভ করছি। আচ্ছা, এটা বাদই দিলাম। এগুলো গতানুগতিক, এটা সলভ করেন, দেখেন পারেন কিনা। এটা আপনাদেরকে পড়াই নাই। তথ্যাদি কি হবে ভাইরে? তথ্যাদিতে কি ইত্যাদি, তখন এই ইত্যাদিটার কোনো মিনিং নাই। তখন মিনিং তৈরি করার জন্য একটা রসিকের ইতি আনছি। তো শুধু শুধু প্যাচ লাগান কেন? মানে সহজ জিনিসকে প্যাচ লাগান কেন? সহজে পড়াচ্ছি, এটা কি ভালো লাগতেছে না বলেন? তাহলে দেখেন গতানুগতিক, তাহলে এটা কি হবে? আপনারা পারেন যে গত যোগ আনুগতিক। এখন কি হবে বলেন? গত যোগ এটা সরি, এটা গত যোগ আনুগতিক হবে। হ্যাঁ, ঠিক আছে, গত যোগ আনুগতিক হবে, গত যোগ আনুগতিক। ওকে, আচ্ছা, বুঝতে পারছেন? এইবার আসেন, খেয়াল করে দেখেন, এইটা একটু সলভ করেন, দেখেন এটা পারেন কিনা। বুঝছেন? ওকে ওকে, বুঝছেন? ওকে, আচ্ছা, গতানুগতিক শব্দটা এটা মূলত প্রত্যয় সাধিত শব্দ। এটার মূল, এটা ইক প্রত্যয় চারা। গতানুগতিক শব্দ এটা মূলত প্রত্যয় সাধিত শব্দ। এটা মানে হচ্ছে গতানু যোগ ইক, গতানুগতিক। হ্যাঁ, অভিধানে শব্দটা আসলে এরকমই দেওয়া, সন্ধির ক্ষেত্রে আসলে আমরা ওরকমটা ধরে নিই আর কি। আচ্ছা, এইবার দেখেন, এখন সতী বানান, আগে এটা বুঝেন, সতী বানানে কিন্তু দীর্ঘিকার। ইন্দ্র, আপনাদের নিশ্চয়ই আপনাদেরকে পড়াইছি, ইন্দ্র বানানে কিন্তু রস্বই। এই যে দেখেন পড়াইছি না, এখন কাজে লাগতেছে। তার মানে রাইট অ্যান্সার কিন্তু এখানে খ হচ্ছে। বুঝছেন? রাইট অ্যান্সার কি হচ্ছে? খ হচ্ছে। এখন ইন্দ্র বানানে আপনাদেরকে বলছি ইক্ষা ইস, এই দুটো বানানে দীর্ঘই বসে। ইক্ষা ইস, এই দুটো বানানে দীর্ঘই বসে। তার মানে বুঝতে পারতেন যে কিভাবে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসতেছে। ওকে, আচ্ছা, এইবার আসেন পরীক্ষা। তাহলে এটা কি হবে বলেন? পরিযোগ ইক্ষা, এটা তো আমরা সলভই করছি, সেটা আমাদের আর দরকার নেই। এবার আসেন শুভেচ্ছা, এটাও আমরা মেবি সলভ করছি। তাহলে এটা আসছে প্রাথমিক বিদ্যালয়, এটা কি হবে বলেন? শুভ যোগ ইচ্ছা, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে খ, শুভ যোগ ইচ্ছা। আচ্ছা, শুভ যোগ ইচ্ছা, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন? ওকে, এইবার আসেন একটা বিশেষ নিয়ম আপনাদেরকে, এটা হচ্ছে মানে এই নিয়মটা আপনারা অবশ্যই মনে রাখবেন। হ্যাঁ, কিছু জিনিস যেমন গবাদি, গো যোগ আদি, গো মানে হচ্ছে গরু, এটা পারবেন, ঠিক আছে। গবেষণা, গো যোগ এষণা, এটাও পারবেন। যেগুলো পারবেন সেগুলো বলে দিচ্ছি। এখন এগুলো খুব নর্মাল জিনিস। এখন খেয়াল করে দেখেন, এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসের সর্বশেষ নিয়ম। এই নিয়মটা একটু বুঝেন। সন্ধিবদ্ধ শব্দের মধ্যে যদি অয় থাকে, অয়, তারপর হচ্ছে কি অব, হ্যাঁ, থাকলে আব উচ্চারিত হলে বিচ্ছেদের সময় তার পরিবর্তে একার। অর্থাৎ যদি আপনি দেখেন যে অয় থাকে তাহলে সেক্ষেত্রে একার, যদি দেখেন অব থাকে তাহলে সেক্ষেত্রে ঐকার। যেমন খেয়াল করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই নিয়মগুলোতে আপনি যদি এই নিয়মে যদি পড়তে যান তাহলে দেখবেন যে অনেকটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন খেয়াল করে দেখেন, পাবক, পাবক, দেখেন এখন দেখেন এখানে কি উচ্চারিত হচ্ছে বলেন? অক, অক। কি উচ্চারিত হচ্ছে বলেন? অক। এখন দেখেন যদি অয় উচ্চারিত হয়, অয় উচ্চারিত হলে হবে একার। আবার অয় যখন উচ্চারিত হয় তখন সেটা ঐকারও হতে পারে। যখন অব উচ্চারিত হবে তখন ওকার, যখন আব উচ্চারিত হবে তখন ঐকার। বুঝছেন? এখন খেয়াল করে দেখেন, পাব, আব, দেখেন এই যে পাব, অক। এখন খেয়াল করে দেখেন এই যে পাবক শব্দটা আছে, এখানে দেখেন উচ্চারণ হচ্ছে কি? পাব, আব, দেখেন আব। খুব ভালো করে বুঝেন। দেখেন এখন এই যে বানানগুলো আছে, এই বানানগুলোতে আপনাকে উচ্চারণ অনুযায়ী করতে হয়, এই বানানগুলো আপনাকে উচ্চারণ অনুযায়ী বিচ্ছেদ করতে হয়। এখন আমি আপনাকে এই বানানগুলো আপনাকে মানে নিয়ম অনুযায়ী পড়ে
উচ্চারণ দেখে দেখে আপনাকে বিচ্ছেদ করতে হয়। তা আমি আপনাকে বলবো এগুলো আপনি দেখা লাগবে না, অর্থাৎ আপনি এই কয়টা বানান এগুলো আপনি বুঝে 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 আপনি মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, যেমন খেয়াল করে দেখেন, এই যে দেখেন নয়ন, এটা এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন, নে যোগ অন, বুঝছেন? নাবিক নো যোগ ইক, লবণ লো যোগ অন, নায়ক নই যোগ অন, শয়ন সই যোগ অন। অর্থাৎ এগুলো যখন নিয়ম পড়বেন তখন আপনার ঝামেলা তৈরি হবে। আপনি উচ্চারণ বুঝে বুঝে কি উচ্চারণ হচ্ছে, এখন পরীক্ষার হলে কি উচ্চারণ হচ্ছে এটাই অনেক সময় স্টুডেন্টরা বুঝে না। ফলে যেটা করবেন এগুলো মুখস্থ করে ফেলবেন। এই কয়টা বানান জাস্ট, পাবক পৌ যোগ অক, গায়ক গই যোগ অক, পবিত্র পৌ যোগ ইত্র, গবেষণা গোযোগেশ্বর, পাবন পৌ যোগ অন, এই কয়টা মুখস্থ করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, এই কয়টা কি করবেন, মুখস্থ করবেন। আমি কি বুঝাইতে পারছি? এই কয়টা একটু স্ক্রিনশট নিয়ে লেখেন, ডান। অর্থাৎ আপনি এগুলো নিয়ম দিয়েও পড়তে পারেন, বাট নিয়ম দিয়ে পড়লে ডিফিকাল্ট উচ্চারণ বুঝে বুঝে পড়তে হবে। সহজ কথা হচ্ছে এগুলো মুখস্থ করে ফেলবেন। 18তম টিএসসিতে সতীশ আসছিল, সতী যোগ ইস। হ্যাঁ ঠিক আছে, সতী যোগ সতী বানানে দীর্ঘার, আর ইস বানানে দীর্ঘই। বুঝছেন কথা? কি বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন? বুঝছেন? ওকে, ওকে ঠিক আছে। এইবার আসেন, আচ্ছা শয়ন, এটা 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 হবে সে যোগন। হ্যাঁ, শয়ন সে যোগন, ঠিক আছে। বুঝছেন? ওকে, আর কি কারো কোনো প্রশ্ন আছে থাকলে করেন, বুঝতে পারছেন? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। ওভারঅল সন্ধিটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। আচ্ছা, তথ্যাদি, এটা তো প্রত্যয় সাধিত শব্দ, মানে তথ্যের সাথে আদি যুক্ত হয়েছে, এরকম আদি দিয়ে শব্দ আপনি, মানে এটা তো সন্ধি সাধিত শব্দ না, তথ্য এটা তো মিনিংফুল শব্দ। এরকম আরো অনেক শব্দ আছে, অনাদি, আবাদি, আল্লাদি। ওকে, বুঝছেন? ঠিক আছে, তো আজকের ক্লাসটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আমাকে একটু জানান তো। স্যার বইয়ে কি আর কোনো নিয়ম আছে? ভাই এগুলো থেকে পড়লেই এনাফ, যা পড়াইছি ততটুকু পর্যন্ত পড়লেই এনাফ। ঠিক আছে, জগৎ জীবন, জগৎ যোগ জীবন, ওই যে যুক্ত ব্যঞ্জন আছে ওই জন্য খণ্ড টানবেন, জগৎ যোগ জীবন। সাহিত্য পড়তে চাই, সবই পড়ানো হবে। তাহলে আজকের ক্লাসে আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, 3 ধরনের সন্ধি পড়লাম আলহামদুলিল্লাহ। তো এইবার বলেন, আজকে যে এই যে ক্লাসটা হলো সন্ধি, বাকিটা যখন আপনি ভালো করে যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে খুব ভালোভাবে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার পরীক্ষায় সমাধান কি দিবেন? পরীক্ষার সমাধান কি দিবেন? পরিযোগিক্ষা সমাধান কি দিবেন নাকি? ঠিক আছে, পরিযোগিক্ষা। ওকে, আমি কি বুঝাইতে পারছি বলেন তো? ক্লিয়ার? ওকে, সো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু জানিয়ে দেন। ভালো থাকবেন। আমরা চেষ্টা করেছি যে একদম গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটা ক্লাসের ভিতরে একদম সন্ধিটাকে খুব ইজিলি আপনাদের কাছে তুলে ধরার জন্য। হ্যাঁ স্যার, বাক্যের কি কি আছে বিস্তারিত আলোচনা চাই। বাক্যে তো এখনো পড়ানোই হয় নাই, পড়ানো হলো তখন বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, কোন কোন শব্দের সন্ধি হয় না? এটা অনেকেই বলেছেন ক্রিয়াপদ, আবার অনেকেই বলেছেন অব্যয়। এটা সঠিক উত্তর হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, ক্রিয়াপদের সন্ধি হয় না। ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামীকাল জাস্ট টাইমে আবার পরীক্ষা হবে। আল্লাহ হাফেজ।